কল্যাণপুরে নিহত ৯ জঙ্গি এবং গুলশান ও শোলাকিয়ায় হামলাকারীরা একই গ্রুপের, দাবি পুলিশের। ১ বছর ধরে নিখোঁজ ছিল আটক আহত জঙ্গি হাসান, জানালেন মা। কল্যাণপুরের অভিযানের মতো করেই সারা দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা হবে, ডিসি সম্মেলনের প্রধানমন্ত্রী। সন্ত্রাস দমনে তৃণমূল পর্যায়ে কমিটি গঠনের নির্দেশ। নিখোঁজের ৩ দিন পর বুড়িগঙ্গা নদীতে মিলল ডাচ বাংলা চেম্বারের সভাপতি হাসান খালেদের লাশ। ভিজিটিং কার্ড দেখে পরিচয় নিশ্চিত করে পুলিশ। দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস বন্ধের নির্দেশ সরকারের। বন্ধ করা হলো দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম। এবং ৩ দফা বন্যায় বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন। সিরাজগঞ্জে ঢলের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু। উত্তরাঞ্চলে বিভিন্ন জেলায় পানিবন্দী প্রায় ৫ লাখ মানুষ। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। রাজধানীর কল্যাণপুরে একটি মেসে পুলিশের অভিযানে ৯ জন নিহত হয়েছে। নিহতরা সবাই জঙ্গি সংগঠন জেএমবির সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। অপারেশন স্টর্ম 26 নামে বিশেষ অভিযানটি মঙ্গলবার ভোর ৫টা ৫১ মিনিটে শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলে। অভিযান শুরুর আগে পালানোর সময় গুলিবিদ্ধ অবস্থায় একজনকে আটক করা হয়। গুলশান হামলার মতোই বড় ধরনের নাশকতার পরিকল্পনা নিয়ে তারা রাজধানীতে আস্তানা গেড়েছিল বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। ডিএমপি কমিশনার জানিয়েছেন, গুলশান হামলা এবং কল্যাণপুরের জঙ্গিরা একই গ্রুপের সদস্য। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। জঙ্গি বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে রাজধানীর কল্যাণপুর এলাকার বিভিন্ন মেসে তল্লাশি শুরু করে পুলিশ। রাত 12:30টার দিকে জাহাজবাড়ি নামে 6তলা ভবনের একটি মেসে তল্লাশি করতে গেলে হঠাৎই জঙ্গিরা গুলি বর্ষণ করে বলে দাবি পুলিশের। পাল্টা গুলি চালানোর এক পর্যায়ে পালানোর সময় এক জঙ্গিকে আটক করা হয়। এছাড়া ঘিরে রাখা হয় পুরো ভবনটি, সরিয়ে দেওয়া হয় আশপাশের ভবনগুলোর বাসিন্দাদের। প্রায় 5 ঘন্টা ঘিরে রাখার পর মঙ্গলবার ভোরে শুরু হয় অভিযান। পুলিশের বিশেষ টিম সোয়াতের নেতৃত্বে অপারেশন স্টর্ম 26 নামের এই অভিযানে পুলিশ র্যাবের অসংখ্য সদস্য অংশ নেন। প্রায় 1 ঘন্টার অভিযানে 9 জন নিহত হয়। তারা সবাই জঙ্গি বলে দাবি করছে পুলিশ। তারা ভিতরে 9 জন ছিল, জঙ্গি 9 জন ছিল। সবাইকেই আমাদের সেই সোয়াতের অ্যাসল্ট টিম পর্যদস্ত করে তারা ধ্বংস করতে সক্ষম হয়েছে। গুলশান হামলার মতোই বড় ধরনের নাশকতার পরিকল্পনা নিয়ে জঙ্গিরা রাজধানীতে আস্তানা গেড়েছিল বলে জানান পুলিশ প্রধান। 9 জন জঙ্গি নিহত হয়েছে। সবার পরনে জঙ্গি পোশাক, যেটা গুলশান তারা যে অভিযানে যে পোশাক পরেছিল, কালো পোশাক। সবার কাছে একটা ব্যাগ আছে এবং অধিকাংশ মাথা পাগড়ি আছে, সেই হাতে নাইফ আছে। অনুমান করতেছিলাম তারা একটা ঢাকায় তার একটি বড় ধরনের ঘটনা ঘটাবে। গুলশান ঘটনা যে গ্রুপ করছে জেএমবি মনে করি তারা ওই গ্রুপেরই লোক। নিহত জঙ্গিরা ঈদের পর বাড়িটি ভাড়া নিয়েছিল বলেও জানান পুলিশ কর্মকর্তারা। রাজধানীতে আরও একটি জঙ্গি আস্তানার সন্ধান পেল পুলিশ। সাম্প্রতিক সময়ে ঢাকায় যে কটি জঙ্গি আস্তানার সন্ধান মিলেছে তার প্রায় সবকটি এই মিরপুর কল্যাণপুর এলাকায়। বসবাসের জন্য কিংবা আস্তানা গড়ার জন্য এই এলাকাটিকে কেন জঙ্গিরা বেছে নিচ্ছে সেটি এখন পুলিশের তদন্তের বিষয়। এদিকে মঙ্গলবার দুপুরে ডিএমপি কমিশনার জানান, গুলশান হত্যাকাণ্ডে অংশ নেওয়া এবং কল্যাণপুরে নিহত হওয়া জঙ্গিরা একই দলের সদস্য। তাদের পরিচয়, নাম ঠিকানা জানা যায়নি, কিন্তু তাদের চেহারা, তাদের অবয়ব, তাদের পোশাক পরিচ্ছদ এবং তাদের কথা বলার ধরনে আমাদের কাছে প্রতিভাত হয়েছে। এর মধ্যে অধিকাংশই উচ্চশিক্ষিত ছিল। ঘটনাস্থল থেকে আমরা তাজা 13টি লোকাল মেড গ্রেনেড উদ্ধার করেছি, জেল বিস্ফোরক প্রায় 5 কেজি, ডেটোনেটর 19টি, পিস্তল 4টি, ম্যাগাজিন 7টি এবং 7.62 পিস্তলের 22 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বিকেলে নিহত 9 জঙ্গির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। জঙ্গি অভিযান চলার পরে রাজধানীর কল্যাণপুরে সেই ভবন ও আশেপাশের এলাকায় এখনো যান চলাচল সীমিত রয়েছে। নিয়ন্ত্রণ করা হচ্ছে বাসিন্দাদের গতিবিধিও। এলাকাবাসী বলছেন, রাতভর গোলাগুলির শব্দ শুনেছেন তারা। মঙ্গলবার সকালে অভিযান শেষ হলেও এখনো আতঙ্ক কাটছে না।
খুবই আতঙ্কের মধ্যে আমরা খাটে শুয়েছি রাতে, সেই খাট থেকে নিচে নেমে ফলোইং করছি রাতে, যে গুলিগুলা কোথা থেকে আসতেছে না আসতেছে তো কেউ তো বুঝতেছে না। এটা একদম অতর্কিত ভাবে মনে হয়েছে কালকে যে ঘটনাটা, আমরা ধারণা করতে পারিনি যে আমার সামনে এরকম। কত রাইতে থেকে তো আমরা অনেক কষ্টতে আছি, শুনতে দেখতেছি পুলিশ আসতেছে, এখন তো আমরা বাসা থেকে বেরোতে পারি না, পানি নাই, গ্যাস নাই, আমরা খাইতে পারছি না, যে পোলাপান গুলা খিদা একবারে কালান্ত হয়ে গেছে। কল্যাণপুরের জঙ্গি আস্তানা থেকে আহত অবস্থায় আটক বগুড়ার মোহাম্মদ রাকিবুল হাসান ওরফে রিগান 1 বছর আগে থেকে নিখোঁজ ছিল বলে দাবি করেছেন তার মা। শিহাব ও মাসুদ নামে দুজনের প্ররোচনায় রাকিব বাড়ি ছিল বলেও দাবি করেন তার মা। স্বজনরা জানান 2013 সালে বগুড়ার করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং 2015 সালে সরকারি শাহ সুলতান কলেজ থেকে এইচএসসিতে জিপিএ 5 নিয়ে পাশ করে রাকিবুল। এরপর মেডিকেল কলেজে ভর্তির জন্য শহরের ছাত্র শিবির পরিচালিত রেটিনা কোচিং সেন্টারে ভর্তি হয় সে। তার মায়ের দাবি, গত বছরের 26 জুলাই ভাড়াটিয়া শিহাব ও বন্ধু মাসুদ সহ রাকিবুল নিখোঁজ হয়। এরপর শিহাব ও মাসুদ জঙ্গি সংশ্লিষ্টতায় গ্রেফতার হলেও রাকিবুলের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়। রাকিব জেলা শহরের সরকারি আজিজুল হক কলেজ সংলগ্ন জামিলনগর এলাকার রেজাউল করিমের ছেলে। মইমুন হাসান শিহাব, ওই ছেলে 1 বছর আমার বাসায় ছিল। আমার ছেলে, ওই ছেলে আর একটা আদমদিঘির 3 জন চলে গেছে একদিনে। আদমদিঘির যে ছেলেটা ও তো প্রথমেই ধরা পড়ছে, আর শিহাব হচ্ছে রোজার আগে ধরা পড়ছে। আমার ছেলে যদি কোনো পথে যে থাকে ইচ্ছা করে যায়নি, তাকে ব্রেন ওয়াশ করে নিতে হয়েছে। কোনো বন্ধু বান্ধবের সাথে তেমন মিশতো না। একে যখন আজান দেয় মসজিদে যায়, ওই টাইমে রাস্তায় দেখা যেত, তাছাড়া কোনো রাস্তাও দেখা যেত না। কেউ নিয়ে যায়, হয়তো অনেক কিছু বুঝাইছে বা ইয়ে করছে। হঠাৎ করে একদিন ফজরের নামাজ পড়ে আর বাড়িতে ফিরেনি। জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে গঠিত সন্ত্রাস বিরোধী কমিটিকে কার্যকর করে জঙ্গিবাদ দমনে সক্রিয় ভূমিকা রাখতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে এ কথা জানান তিনি। আমাদের নিরাপত্তা বাহিনী যেভাবে কাজ করছে তার সঙ্গে দেশের জনগণ যদি সম্পৃক্ত হয়, তাহলে এই ধরনের জঙ্গি, এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ আমরা অচিরেই বন্ধ করতে পারবো, নির্মূল করতে পারবো। সেটাই তাদেরকে বলেছে মাননীয় প্রধানমন্ত্রী যে ডাকটি দিয়েছেন। আপনার প্রতিটা ওয়ার্ডের থেকে আরম্ভ করে থানা, জেলা ভিত্তিক যে সন্ত্রাস বিরোধী, জঙ্গিবাদ বিরোধী যে আপনার সংগঠনগুলি তৈরি করতেছেন, সেটা যেন মানে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে সেটা যেন করেন, এবং এটা কিভাবে করছেন না করছেন এটা সবসময় যেন মনিটর করেন। কল্যাণপুরে যৌথ বাহিনীর অভিযানে নিহত 9 জঙ্গির ছবি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। একই সঙ্গে তাদের পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা জানাতে আহ্বান জানানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপির ফেসবুক পেজে এ ছবি প্রকাশ করা হয়। নিহত কারো পরিচয় জানা থাকলে ডিএমপির পেজের ইনবক্সে যোগাযোগ করতে বলা হয় ওই পোস্টে। এছাড়া জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে জনগণের সর্বাত্মক সহায়তা কামনা করা হয়। কল্যাণপুরের অভিযানের মতো করেই সারা দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 4 দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী পর্বে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, কল্যাণপুরের সফল অভিযানের মধ্য দিয়ে দেশ ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা পেয়েছে। সন্ত্রাস দমনে তৃণমূল পর্যায়ে কমিটি গঠন করতে ডিসিদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দেশ পরিচালনায় সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে গৃহীত সিদ্ধান্তগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে থাকে জেলা প্রশাসন, যার নেতৃত্বে থাকে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারগণ। সুষ্ঠুভাবে প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার তাগিদে প্রতি বছরের মতো এবারও ঢাকায় 4 দিনের জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেন্দ্র ও প্রান্তের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওই সম্মেলনে দেশের নিরাপত্তা ও উন্নয়ন বিবেচনায় 19 দফা নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। উত্থাপিত হয় মাঠ পর্যায়ের কিছু প্রস্তাবনাও। দেশে বর্তমানে তথ্য প্রযুক্তির বিপ্লব সাধিত হয়েছে। এরপর উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে কখনোই জঙ্গি ও সন্ত্রাসবাদের অভয়ারণ্যে পরিণত হতে দেয়া হবে না। এজন্য আইন শৃঙ্খলা রক্ষায় সম্মিলিত প্রচেষ্টা জরুরি উল্লেখ করে তিনি বলেন, কল্যাণপুরের অভিযানে ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা পেয়েছে দেশ। এই যে নতুন উপসর্গ দেখা গেছে, এটাকে যে কোনো ভাবে হোক মোকাবেলা করতে হবে। আজকেও একটি ঘটনা ঘটেছে কল্যাণপুরে। আমাদের গোয়েন্দা সংস্থার রিপোর্টে তড়িৎ ব্যবস্থা নেওয়া হয়, মধ্যরাত্রেই সেটা ঘেরাও দেওয়া হয়
এবং সকাল 5টায় অপারেশন চালানো হয়। 9 জন সন্ত্রাসী সেখানে মৃত্যুবরণ করেছে, একজন আহত অবস্থায় ধরা পড়েছে, একজন পালিয়ে গেছে এবং অত্যন্ত সফলতার সাথে আমাদের পুলিশ বাহিনী এই অপারেশনটা চালিয়েছে এবং তারা সম্পূর্ণভাবে প্রস্তুত ছিল। বিরাট ভয়াবহ একটা পরিস্থিতি থেকে দেশ রক্ষা পেয়েছে। কাজে আমাদের পুলিশ বাহিনীকে আমি এর জন্য ধন্যবাদ জানাই। কিন্তু আমাদেরকে এই ধরনের সন্ত্রাস অবশ্যই মোকাবেলা করতে হবে এবং এটা প্রতিরোধ করতেই হবে। এরই মধ্যে সন্ত্রাস প্রতিরোধে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সর্বোচ্চ মেধা ও শক্তি দিয়ে কঠোরভাবে জঙ্গিবাদ দমনে কাজ করতে হবে জেলা প্রশাসক ও বিভাগীয় প্রধানদের। ওয়ার্ড ইউনিয়ন থেকে সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে সর্বোচ্চ মেধা, বুদ্ধি, দক্ষতা এবং শক্তি দিয়ে এই সন্ত্রাস আমাদেরকে ঐক্যবদ্ধভাবে রুখতেই হবে। এছাড়াও জনপ্রশাসনের গুরুত্বপূর্ণ ওই সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, মাঠ পর্যায়ের জন্য গত বছর নেয়া 478টি সিদ্ধান্তের মধ্যে বাস্তবায়িত হয়েছে 448টি, যা শতকরা হিসেবে 93%। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরও থাকছে, পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণে রাশিয়ার সঙ্গে ঋণ চুক্তি সই, মোট ব্যয়ের 90% দেবে রাশিয়া। নিখোঁজের 3 দিন পর কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়েছে ডাচ বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিবিসিসিআই এর সভাপতি হাসান খালেদের মরদেহ। মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জ থানাধীন বুড়িগঙ্গা নদীর সাইনবোর্ড ঘাটে প্রথমে একটি লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে। কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, নিহতের প্যান্টের পকেটে থাকা ভিজিটিং কার্ড দেখে পরিচয় নিশ্চিত হয়। পরবর্তীতে তার ছোট ভাই লাশ শনাক্ত করেন। স্বজনেরা জানান, গত শনিবার সকালে ধানমন্ডির বাসা থেকে ওষুধ কিনতে যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন হাসান খালেদ। তিনি দীর্ঘদিন ধরে তৈরি পোশাক আমদানি রপ্তানির ব্যবসা করতেন। নিখোঁজ হওয়ার পর শনিবার রাতে তার শ্যালক ধানমন্ডি থানায় একটি জিডি করেন। পুলিশ বলছে, ময়নাতদন্তের পরেই জানা যাবে হাসান খালেদের মৃত্যুর কারণ। লাশ পচে গেছে, মাথার চুল নাই, আংশিক চুল আছে, মাথার খুলির চুল দেখা যাচ্ছে না এবং লাশ পচে গেছে, গন্ধ পছন্দ লাশ, কোনো আঘাতের চিহ্ন প্রাথমিকভাবে পরিলক্ষিত হয়নি। আপনাদের পরবর্তী কি কর্ম মানে আমরা লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করছি, মর্গে পোস্টমর্টমের পরে বোঝা যাবে। দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাস বা শাখা ক্যাম্পাসগুলো বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সাথে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের সাম্প্রতিক এক রায়ের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় এই আদেশ জারি করেন। সরকারের এক তথ্য বিবরণীতে এই নির্দেশের কথা জানানো হয়েছে। এই নির্দেশের ফলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা বা আউটার ক্যাম্পাসগুলো এবং দারুল ইহসান বিশ্ববিদ্যালয় এখন থেকে আর তাদের কার্যক্রম চালাতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা সংসদ সদস্যদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সংসদ সদস্যদের এলাকায় গিয়ে জনগণের কাছে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে বলেন। এছাড়া সাম্প্রতিক পরিস্থিতিতে জঙ্গিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দেন তিনি। সভায় সরকারি দলের অধিকাংশ সংসদ সদস্য যোগ দেন। জঙ্গিবাদ সম্পর্কে সর্বস্তরের মানুষকে সচেতন করতে দেশব্যাপী প্রচারাভিযান শুরু করেছে র্যাব। মঙ্গলবার সকালে রাজধানীর গুলশান 2 নম্বর গোল চত্বরে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। সাধারণ মানুষের হাতে হাতে জঙ্গিবাদ বিরোধী লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি যানবাহনে সেঁটে দেওয়া হয় জঙ্গিবাদ বিরোধী জনসচেতনতামূলক স্টিকার। 14টি ব্যাটালিয়নের মাধ্যমে সারা দেশে র্যাবের এই অভিযান চলছে বলে জানান র্যাব মহাপরিচালক। গণমানুষের সম্পৃক্ততা ছাড়া জঙ্গিবাদ মোকাবিলা করা সম্ভব নয় মন্তব্য করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে সব নাগরিকের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে সংশোধিত নিখোঁজ তালিকায় যাদের নাম এসেছে তারা সবাই জঙ্গি নাও হতে পারে বলে জানিয়েছেন বেনজির আহমেদ। তবে নিখোঁজ হওয়ার আসল কারণ খুঁজে বের করতে তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
ঝিনাইদহের সোনালী পাড়ায় জঙ্গি আস্তানা খ্যাত মেসের মালিক অবসরপ্রাপ্ত সেনা সদস্য কাউসার আলী ও পাশের মসজিদের ইমাম রুকনুজ্জামানকে আটক করেছে র্যাব। তাদেরকে রাজধানীর গুলশানে হামলায় সম্পৃক্ত সন্দেহে আটক করা হয়েছে বলে জানানো হয়। মঙ্গলবার রাত 8:30টার দিকে র্যাব 6 কার্যালয়ে কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ সংবাদ সম্মেলনে এ তথ্য দেন। তিনি জানান, ভোরে শহরের পাগলাকানাই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় কাউসার আলী ও মসজিদের ইমাম রুকনুজ্জামানকে আটক করা হয়। পরে সন্ধ্যায় ঝিনাইদহ সদর থানা পুলিশের কাছে তাদেরকে সোপর্দ করা হয়। গুলশানের জঙ্গি হামলায় নিহত নিবরাজ ইসলাম ও আবির হোসেন ঝিনাইদহের ওই মেসে থাকত বলে আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানায় র্যাব। মেসের মালিক এবং সাথে সেই মালিকের সাথে যে পাশে যে মসজিদ, সেই মসজিদের হুজুর ইমাম, তো তখন তারাও স্বীকারোক্তি দেয় যে হ্যাঁ, এখানে ওই যে গুলশান হামলার সাথে জড়িত 2 জন ছিল বলে তারাও মত প্রকাশ করে। তো সেই হিসাবে আমরা আরো কিছু কথাবার্তা তাকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে তাকে অধিকতর তদন্তের জন্য আমরা সদর থানায় পুলিশের নিকট হস্তান্তর করে দিই। প্রবাসের সময়ে আরো থাকছে, একের পর এক সন্ত্রাসী হামলায় পুরো ফ্রান্স জুড়ে আতঙ্ক, পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় প্রবাসী বাংলাদেশিরাও। টানা বৃষ্টি ও উজানের ঢলে দেশের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে অনেক এলাকা, দুর্ভোগ বেড়েছে দুর্গত এলাকার মানুষের। বন্যার কারণে বন্ধ করে দেয়া হয়েছে এসব এলাকার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে সিরাজগঞ্জে ঢলের পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জামালপুরে যমুনা নদীর পানির তীব্র স্রোতে ভেসে গেছে ইসলামপুর উপজেলার 2টি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। পানি বাড়া অব্যাহত থাকায় নতুন করে প্লাবিত হয়েছে দেওয়ানগঞ্জ, মেলান্দহ, সরিষাবাড়ী উপজেলার অন্তত 20টি ইউনিয়ন। বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন অনেকে। এছাড়া পানির তোড়ে ভেঙে গেছে এই জেলার কাঁচা পাকা সড়ক। শরীয়তপুরে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। বিদ্যালয়গুলোতে পানি ঢুকে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা। পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন নড়িয়া ও জাজিরা উপজেলার কমপক্ষে 25,000 মানুষ। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগ। আমাদের স্কুল ভেঙে যাচ্ছে, আমরা স্কুলে আসতে পারি না। গাইবান্ধার চরাঞ্চলগুলোতে টিউবওয়েল ডুবে যাওয়ায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় গবাদি পশু নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন অনেকেই। গরু ছাগল তো মরি সাফ হয়ে গেল, আজ একটা মরলো, কালকে 2টা মরছে। সিরাজগঞ্জে বন্যার পানিতে পড়ে শাহজাদপুর উপজেলায় 2 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া বন্যার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে জেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষদের। লালমনিরহাটে তিস্তা ও ধরলা নদীর পানি বাড়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। অনেকে নিজস্ব উদ্যোগে বাঁধ তৈরি করে ঘরবাড়িতে পানি প্রবেশ ঠেকানোর চেষ্টা করছেন। এদিকে টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে সুনামগঞ্জে আমন বীজতলা সবজি ক্ষেত এখনো পানির নিচে তলিয়ে আছে। রাস্তাঘাটেও পানি জমে থাকায় প্রতিদিনই হাঁটু পানি পাড়ি দিয়ে স্কুলে যেতে হচ্ছে শিক্ষার্থীদের। তবে পঞ্চগড়ে পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। 3 দফা বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। এবার 3য় দফার বন্যা ভয়াবহ রূপ নেয় জেলার প্রায় অর্ধেক এখন বানের পানিতে ভাসছে। 1 সপ্তাহ ধরে খাদ্য, বিশুদ্ধ পানি এবং গবাদি পশুর খাদ্য সংকটে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন লাখ লাখ বানভাসী মানুষ। এ অবস্থায় সরকারিভাবে বরাদ্দকৃত ত্রাণ সহায়তা অপ্রতুল হওয়ায় বিব্রতকর অবস্থায় পড়েছেন জনপ্রতিনিধিরা। মুমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বৃষ্টি আর উজানের ঢলে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার সহ 16 নদ নদীতে অস্বাভাবিক হারে পানি বেড়েই চলেছে। এর মধ্যে 1 সপ্তাহ ধরে ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি প্রবাহ বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে জেলার 9 উপজেলার দ্বীপচর, নদ নদী তীরবর্তী চর সহ নিম্নাঞ্চলের প্রায় 900 বর্গ কিলোমিটার বানের পানিতে তলিয়ে গেছে। এতে প্লাবিত হয়েছে 53টি ইউনিয়নের 597টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 1,10,000 পরিবারের 4,30,000 মানুষ। অনেকে বাড়িঘর ছেড়ে রাস্তা এবং উঁচু জায়গায় কোনো রকমে মাথা গুঁজেছেন। এখন রাস্তায় আছি, রাস্তাও তলে যায়। ঘরে বাড়ি চতুর্ভাবে পানি, তার বাইরে বাচ্চা কুচ্চা ধরি রাস্তা আসছি। পাশাপাশি কয়েকটি স্থানে কুড়িগ্রাম ভুরুঙ্গামারি এবং কুড়িগ্রাম যাত্রাপুর পাকা সড়কের উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। পাকা রাস্তার বিভিন্ন জায়গায় পানির নিচে তলিয়ে গেছে,
যানবাহন ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করিতেছে। এই পরিস্থিতিতে জনপ্রতিনিধিদের দাবি সরকারিভাবে যে ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে তা একেবারেই অপ্রতুল। এ পর্যন্ত আমরা সরকারের কাছে 3 মেট্রিক টন চাল পেয়েছি, যা আমরা 300 পরিবারকে দিতে পেরেছি। এই স্বল্প বরাদ্দ নিয়ে আমরা অত্যন্ত বিব্রতকর অবস্থায় আছি। তবে জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তার দাবি সরকারিভাবে বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী বন্যার্তদের মধ্যে বিতরণ অব্যাহত রয়েছে। প্রত্যেকটা উপজেলায় ত্রাণ কার্যক্রম চলছে। ইতিমধ্যে যেটুকু আমরা বরাদ্দ পেয়েছি সবটুকুই দিয়ে দিয়েছি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে। চলতি বছরের 25 থেকে 27 জুন পর্যন্ত প্রথম দফা এবং 7 থেকে 11 জুলাই দ্বিতীয় দফার আকস্মিক বন্যায় জেলার 5 উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছিল। সময় সংবাদ, কুড়িগ্রাম। রাজধানীর গুলশান এলাকায় নকশা বহির্ভূত স্থাপনা ও আবাসিক এলাকায় অনুমোদনহীন বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে 1 নম্বর সড়কে অভিযান চালানো হয়। অবৈধ ও নকশা বহির্ভূত বেশ কয়েকটি স্থাপনাকে গুঁড়িয়ে দেওয়া হয়। রাজুক জানিয়েছে, গুলশান, বনানী ও বারিধারা এলাকার অন্তত 552টি অবৈধ ও নকশা বহির্ভূত স্থাপনা রয়েছে, যা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। অবৈধ স্থাপনাকে পর্যায়ক্রমে সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হলেও স্থাপনা অনেকেই সরিয়ে নেয়নি বলে জানিয়েছে রাজুক। উচ্ছেদ কার্যক্রমের কাজ আমরা করছি মোবাইল কোর্টের মাধ্যমে। এটা আমরা আগেও করেছি, গত নভেম্বর থেকে আমরা শুরু হয়েছে। গুলশান জেনে আমরা বারিধারা করেছি, গুলশান 2-এ করেছি। সেটার চলমান অংশ হিসেবে আমরা এখানে কাজ করছি। এটা সম্পূর্ণ আবাসিক ভবন। এই আবাসিক ভবনে তারা নিচে একটা পোর্শন তারা দোকান করেছিল, হোটেল রেস্টুরেন্ট করেছিল, আমরা সেটা উচ্ছেদ করেছি। সড়ক দুর্ঘটনা রোধে রাস্তা এবং পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। 4 লেন, 8 লেন, ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, শুধু এই কাজগুলো করে সড়ক দুর্ঘটনা দূর করা যাবে না। বড় চ্যালেঞ্জ হচ্ছে সড়কে পরিবহনের শৃঙ্খলা। চেষ্টা করছি, যতটুকু ফিরে এসছে এটা প্রয়োজনের তুলনায় সামান্য। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প হিসেবে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণে রাশিয়ার সঙ্গে ঋণ চুক্তি সই করেছে বাংলাদেশ। এতে মোট ব্যয়ের 90% ঋণ হিসেবে বাংলাদেশকে দেবে রাশিয়া। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে রাশিয়ার মস্কোতে এই ঋণ চুক্তি সই হয়। এতে বাংলাদেশের পক্ষে সই করেন অর্থ মন্ত্রণালয়ের সচিব মিসবাহ উদ্দিন ও রাশিয়ার উপ অর্থমন্ত্রী সের্গেই স্টারচাক। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হবে 12.65 বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে রাশিয়া ঋণ হিসেবে দেবে 11.38 বিলিয়ন মার্কিন ডলার। 2023 সালে ওই কেন্দ্র থেকে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের আশা করছে বাংলাদেশ। চুক্তি সইয়ের পর বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, শর্ত অনুযায়ী নিউক্লিয়ার বর্জ্য নিয়ে যাবে রাশিয়া। সত্যি কথা বলতে এই অর্গানাইজেশন সেই 60-এর দশক থেকে শুরু করে এত বছর সুদীর্ঘ প্রতীক্ষা ছিল এরকম একটি দিনের জন্য। এটা খুব অত্যন্ত একটা মেমোরেবল ডে। এটা হচ্ছে আছে না যেটা হচ্ছে আপনার অত্যন্ত একটা আনন্দ ঘন একটা হচ্ছে আপনার সময় আমরা পার করলাম 15-টার সময় যখন কন্ট্রাক্ট সাইন হলো। আমার মনে হয় ওয়েস্ট আমাদের জন্য আছে ইজ নট গোয়িং টু বি প্রবলেম। এটা আমরা যথাযথভাবে অ্যাড্রেস করেছি আমাদের কন্ট্রাক্টে। আমাদের টেকনিক্যাল স্পেসিফিকেশন আমরা সেভাবে আমরা ডেভেলপ করেছি। প্রবৃদ্ধি 7.2% অর্জনের লক্ষ্য ধরে 2016-17 অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে। নতুন মুদ্রানীতিতে মূল্যস্ফীতি ধরা হয় 5.8%। মঙ্গলবার সকাল 11টায় বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির নতুন মুদ্রানীতি ঘোষণা করেন। গত বছরের তুলনায় বেসরকারি খাত বাড়লেও সরকারি খাতে কমেছে ঋণ প্রবাহ। বিনিয়োগ বাড়াতে নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ ধরা হয়েছে 16.5%, যা গেল বছর ছিল 14.8%। আর সরকারি খাতে ঋণ প্রবাহ 18.7% থেকে কমিয়ে নির্ধারণ করা হয়েছে 15.9%। বর্ধিত মুদ্রায়নের চাহিদার সংকুলানে 2017 অর্থ বছরের ব্যাপক মুদ্রার প্রবৃদ্ধি প্রাক্কলিত হয়েছে 15.5%। অভ্যন্তরীণ ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলিত হয়েছে 16.4%। অভ্যন্তরীণ ঋণের মধ্যে বেসরকারি ও সরকারি খাতের
প্রবৃদ্ধি প্রাক্কলন ধরা হয়েছে যথাক্রমে 16.5% ও 15.9%। এছাড়া দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো চুরি যাওয়া রিজার্ভের অর্থ উদ্ধারের বিষয়ে কথা বলেন গভর্নর। খুব দ্রুতই বাংলাদেশের অর্থ উদ্ধার করা সম্ভব হবে বলেও জানান তিনি। সেন্ট্রাল ব্যাংক অফ ফিলিপাইন্স বর্তমানে একটি বড় ইনভেস্টিগেশন করছে। সেই ইনভেস্টিগেশন একেবারেই শেষ পর্যায়ে আছে। আমাদের পক্ষে যদি তথ্য আসে তার ভিত্তিতে বিএসপি অথবা এএমএলসি তাদের আদালতে যদি আরসিবিসি ব্যাংককে সাকসেসফুলি লায়েবল করতে পারে তাহলে আমাদের সব টাকা উদ্ধার হবে। এ সময় দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অর্জন তুলে ধরেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। আমরা যে এসএমই টার্গেট করি তার চাইতেও 15-20% আমরা বেশি অর্জন করেছি। আমরা বিভিন্ন সেক্টরের রিফাইন্যান্স উইন্ডোগুলো আমরা অব্যাহত রেখেছি। মুদ্রানীতি কার্যকর করতে ঋণ প্রবাহ ও তারল্য প্রবাহ ঠিক রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলোর উপর নজরদারি বাড়াবে বাংলাদেশ ব্যাংক। এছাড়া নতুন মুদ্রানীতিকে সংযত, অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশ বান্ধব বলে উল্লেখ করা হয়। মুদ্রানীতিকে সাকসেসফুল। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। সংযুক্ত আরব আমিরাতে দুর্বৃত্তদের হামলায় বাচ্চু মিয়া নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার রাতে রাজধানীর আবুধাবির মোসাফায়েলের এক রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 3 পাকিস্তানি নাগরিককে আটক করেছে সে দেশের পুলিশ। এক প্রত্যক্ষদর্শী ধারণ করা ভিডিও চিত্রের ভিত্তিতে তাদের আটক করা হয় বলে জানায় স্থানীয় পুলিশ। নিহত বাচ্চু মিয়ার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। তার মৃতদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মানি লন্ডারিং মামলায় সাজা দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে জেদ্দা মহানগর যুবদল। তারেক রহমানের শাস্তির রায় প্রত্যাহারের দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন জেদ্দার বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী নাগরিক ফোরামের সভাপতি এসএম সেলিম রেজা। সংগঠনের সভাপতি বাহার উদ্দিন বাদলের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজাহান, নুরুল হুদা কারি, সাইফুল ইসলাম কিরণ সহ আরও অনেকেই। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফ্রান্সের উত্তরাঞ্চলে একটি চার্চে হামলা চালিয়ে এক যাজককে হত্যা করেছে 2 হামলাকারী। পরে পুলিশের গুলিতে নিহত হয় তারা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, 2 হামলাকারী চার্চে ঢুকে 5 জনকে জিম্মি করে। প্রথমেই ধারালো ছুরি দিয়ে হামলা চালায় তারা। এ সময় 86 বছর বয়স্ক এক যাজককে শিরশ্ছেদ করে হত্যা করে বলে জানায় দেশটির গণমাধ্যম। হামলায় আহত এক জিম্মির অবস্থা আশঙ্কাজনক। পরে ফ্রান্স নিরাপত্তা বাহিনীর বিশেষ সংস্থা সোয়াত ও সন্ত্রাস বিরোধী ইউনিটের যৌথ অভিযানে 2 হামলাকারী নিহত হয় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। এদিকে চার্চের এই হামলাকে বর্বরোচিত বলে উল্লেখ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। এই ঘটনায় আইএসকে দায়ী করেছেন তিনি। একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনায় পুরো ফ্রান্স জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বাস ও ট্রেন স্টেশনগুলোতে সতর্ক অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবু নতুন সন্ত্রাসী হামলার শঙ্কা তাড়া করে ফিরছে ফরাসি জনগণকে। পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তার শঙ্কায় রয়েছে প্রবাসী বাংলাদেশিরা। ফ্রান্স থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি লুৎফুর রহমান বাবু। ফ্রান্সের নরমুন্ড রুয়ান শহরে আজকে আবারও সন্ত্রাসী হামলা হয়েছে এবং এই সন্ত্রাসী হামলায় এখন পর্যন্ত স্থানীয় গণমাধ্যম এবং পুলিশের সূত্র ধরে আমরা জানতে পেরেছি 3 জন নিহত হয়েছেন। তার মধ্যে 2 জন যারা সেখানে গিয়েছিলেন তারা, এবং তাদের মধ্যে একজন যিনি জিম্মি করেছিলেন তাদের একজন পুলিশের গুলিতে নিহত হন। এবং এই ঘটনার পরপরই পুলিশ পুরো এলাকাটি ঘিরে রাখে এবং এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলাদ এবং প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস সেখানে পৌঁছেছেন। এবং এই ঘটনার পরপর কিন্তু পুরো ফ্রান্স জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। বিশেষ করে প্যারিস শহরের আইফেল টাওয়ার, সেখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে, সেনাবাহিনীর দল রয়েছে। যেখানে বাসগুলো থামে এবং স্টেশনগুলো, সেখানেও নিরাপত্তা ব্যবস্থা আগের থেকে কয়েক গুণ বাড়ানো হয়েছে এবং সর্বোচ্চ সতর্কতা অবস্থা জারি করা হয়েছে। আপনারা জানেন যে ফ্রান্সে উপর্যুপুরি এই বছর থেকে এ ধরনের সন্ত্রাসী হামলাগুলো হচ্ছে এবং এর অনেকগুলো আইএস তার দায় স্বীকার করে নিয়েছে। তো এই হামলাগুলোতে আসলে অনেকটাই শঙ্কিত বলা চলে এখানকার মানুষজন। আমি এখন আসলে কথা বলবো আমাদের ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দরা এখানে রয়েছেন, তারা কি চিন্তা ভাবনা করছেন এই বিষয়গুলো নিয়ে আমরা এখন তাদের সাথে কথা বলছি। প্রত্যেকটি দেশে এমনকি বাংলাদেশেও যে হামলাগুলো হচ্ছে সব হামলার নিন্দা জ্ঞাপন করছি। তার সাথে এই দেশের সরকার
এটা খুব ভালোভাবে দেখতেছে না যে আমরা এখানে যারা আছি তাদের নিরাপত্তার ব্যাপারে ওনারা যথেষ্ট সোচ্চার, এবং আমরা আশা করি যে এই হামলার অতি শীঘ্রই একটা সুরাহা আসবে। আমরা উদ্যোগ নিচ্ছি বাংলাদেশ কমিউনিটির তরফ থেকে আমাদের বাঙালি কমিউনিটিকে আরো একটু সজাগ থাকার জন্য, এবং আমাদের কমিউনিটির ছেলে মেয়েদেরকেও সতর্কতা অবলম্বনের জন্য আমরা দূতাবাসের সাথে যোগাযোগ করে আমরা এটার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আপনারা শুনছিলেন যে আমাদের ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দরা তাদের মতামত ব্যক্ত করছিলেন। আমি একটি বিষয়ে আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, এখানে আমাদের যে ফরাসি সরকারের কাছে কিন্তু আমাদের বাংলাদেশিদের ভাবমূর্তি অনেকটাই উজ্জ্বল। এখানে যে সন্ত্রাসী হামলাগুলো হয় বা নানান কারণে এখানকার পুলিশের রিপোর্ট অনুযায়ী আমাদের বাংলাদেশিরা অত্যন্ত ভালো। এখন প্রত্যাশা করা হচ্ছে আসলে ফ্রান্স এই সন্ত্রাসী হামলা থেকে হয়তো কোনো পন্থায় বা কোনোভাবে অচিরেই বেরিয়ে আসবে। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুমান বাবু, সময় সংবাদ। জার্মানির বার্লিনে দক্ষিণ পশ্চিমাঞ্চল অঞ্চলের একটি বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে বন্দুকধারীর হামলায় এক চিকিৎসক গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার বেলা 11টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় বিশ্ববিদ্যালয় থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। হামলাকারী একজন রোগী বলে জানায় তারা। সে এক চিকিৎসককে গুলি করে নিজেই আত্মঘাতী হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এদিকে দেশটির গণমাধ্যম চিকিৎসকের মৃত্যুর খবর জানালেও পুলিশ এ ব্যাপারে নিশ্চিত করে কিছুই জানায়নি। পুরো ক্যাম্পাস পুলিশ ঘিরে রেখেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। খেলার খবর। দুবাইয়ে অনুষ্ঠিত 14তম জুনিয়র্স দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের ফিদে মাস্টার ফাহাদ রহমান। দুবাইয়ে চেস অ্যান্ড কালচার ক্লাবে মঙ্গলবার নবম ও শেষ রাউন্ডে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের আল হোসানি ওমরানকে 1-0 ব্যবধানে হারায় ফাহাদ। এর ফলে 9 ম্যাচে 7 জয় ও 2 ড্রতে সর্বোচ্চ 8 পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে সে। চ্যাম্পিয়ন হওয়ায় ফাহাদ পাবেন $2000 ও শেখ মাকতুম বিন হামদান আল মাকতুম কাপে অংশ নেওয়ার সুযোগ। টুর্নামেন্টের রানার্স আপ হয়েছেন ভারতের শ্রীবাস্তব। $10,000 মূল্যমানের এই টুর্নামেন্টে 12টি দেশের মোট 110 জন খেলোয়াড় অংশ নেয়। ফুটবলের খবর। জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসির সঙ্গে যৌথ উদ্যোগে 28 জুলাই থেকে ট্যালেন্ট হান্ট কর্মসূচি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। ট্যালেন্ট হান্টে সংশ্লিষ্টদের বিচক্ষণতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। একই সঙ্গে এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে বাংলাদেশ সুফল পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এর আগে বেশ কিছু ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম করলেও সেখান থেকে খুব একটা সুফল পায়নি বাফুফে। তাই কৌশল বদলে এবার কিছুটা বিকল্প পথে ফেডারেশন। নতুন এই পন্থায় প্রতিভা নির্বাচনের আগে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে বাফুফে। জাতীয় ক্রীড়া পরিষদ আর বিএফএফ এর যৌথ উদ্যোগে যে কার্যক্রম শুরু হচ্ছে এ মাসেই। আগামী বছর এফসি অনূর্ধ্ব 17 টুর্নামেন্টের দল গঠনের লক্ষ্যে এই কার্যক্রম পরিচালিত হবে দেশের 339টি উপজেলায়। 3 ধাপের এই কর্মশালায় টানা 5 দিন করে বাফুফের 17 জন কোচ প্রশিক্ষণ দেবেন খুদে ফুটবলারদের। সেখান থেকে বাছাইকৃতরা ঠাঁই পাবেন জেলা দলে। এরপর আরও একটি প্রশিক্ষণ ও বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের আনা হবে ঢাকায় বাফুফের নিজস্ব তত্ত্বাবধানে। পুরো এই প্রক্রিয়াটিতে কোচদের বিচক্ষণতার সঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন ফেডারেশন কর্তা। এই প্ল্যানিং যদি অ্যাকচুয়ালি ফলো করতে পারেন আর আপনারা যদি সিনসিয়ারলি কাজ করেন তাহলে রেজাল্ট না পাওয়ার কোনো কারণ নাই, ফল আপনি পাবেনই। ওদেরকে দেখি আপনার মনে মনে যে ওয়ার্ল্ড কাপ ফুটবলার হয়ে যাবে, বাট নিচে আপনি যদি এখন উঠাই নিয়ে আসতে পারেন 2 বছরের মধ্যে কিন্তু আকাশ পাতাল বদলে যাবে। উই নিড প্লেয়ার্স। সো আপনাদের কাছে আমার অনলি অনেস্টি হলো যে আপনারা অনেস্টলি চেষ্টা করেন। প্রায় 2 মাস ব্যাপী এই কার্যক্রমে এনএসসি অর্থায়ন করবে প্রায় 1,11,00,000 টাকা। বাকি অর্থ ব্যয় করা হবে ফেডারেশনের নিজস্ব তহবিল থেকে, যার মাধ্যমে জাতীয় ও বিভিন্ন বয়সভিত্তিক দল শক্তিশালী করার পরিকল্পনা করছে বাফুফে। জাতীয় দল নিয়ে আমরা কিন্তু খুব একটা হতাশায় ভুগছি, এবং এই হতাশাটার মূল কারণ হচ্ছে আমাদের দলে খুব বেশি কোয়ালিটি প্লেয়ার নাই। দীর্ঘমেয়াদীর জন্য যেটা নিয়ে আসবো সেটা জাতীয় দল গঠন হতে পারে, তার বিভিন্ন বয়স ভিত্তিক, এবং পরবর্তীকালে তারা জাতীয় দলে খেলতে পারবে। সাফ অনূর্ধ্ব 16 শিরোপা জয়ের পর খুদে ফুটবলারদের নিয়ে এমনই আসার কথা শুনিয়েছিল ফেডারেশন, কিন্তু কথার সাথে তাদের কাজের ফারাকটা রয়ে গেছে এখনো আকাশ পাতাল। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।
এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কল্যাণপুরের নিহত 9 জঙ্গি এবং গুলশান ও শোলাকিয়ায় হামলাকারীরা একই গ্রুপের, দাবি পুলিশের। 1 বছর ধরে নিখোঁজ ছিল আটক আহত জঙ্গি হাসান, জানালেন মা। কল্যাণপুরের অভিযানের মতো করেই সারা দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা হবে, ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী। সন্ত্রাস দমনে তৃণমূল পর্যায়ে কমিটি গঠনের নির্দেশ। নিখোঁজের 3 দিন পর বুড়িগঙ্গা নদীতে মিলল ডাচ বাংলা চেম্বারের সভাপতি হাসান খালেদের লাশ। ভিজিটিং কার্ড দেখে পরিচয় নিশ্চিত করে পুলিশ। দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস বন্ধের নির্দেশ সরকারের। বন্ধ করা হলো দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম। এবং 3 দফা বন্যায় বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন। সিরাজগঞ্জে ঢলের পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় পানিবন্দী প্রায় 5 লাখ মানুষ। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলালিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।